এমপিওর দাবিতে স্কুল ছেড়ে আন্দোলনে নন এমপিও শিক্ষক কর্মচারীরা দাবি আদায় করে ঘরে ফেরার ঘোষণা দেন। তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ডাকসুর কার্যকরী পরিষদের প্রথম সভা বসছে আজ। দায়িত্ব নিলেও নতুন করে ভোটের দাবিতে আন্দোলন চলবে জানালেন ভিপি নূর। এবং ট্রাফিক সপ্তাহ শেষ হচ্ছে আজ। শৃঙ্খলা ফিরেনি গণপরিবহন ব্যবস্থায়, নিয়ম মানছে না পথচারীরাও। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। এমপিওর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের কদম ফোয়ারার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার ঘোষণা দেন। নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে গেল বুধবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, নন এমপিও শিক্ষক কর্মচারীদের সবশেষ অবস্থান সম্পর্কে আমাদের জানান। সুজানা, আবারও রাজপথে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা তারা আবারও তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমেছেন। তাদের নন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন। শিক্ষকদের দাবি তারা মানবতার জীবনযাপন করছেন, তাদের বেতন অনেক কম, যার কারণে তাদের আসলে সংসার চালাতে হিমশিম খেতে হয়। সবকিছু মিলিয়ে জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে তারা আসলে রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন তাদের নন এমপিওভুক্ত শিক্ষকদের সভাপতি মাহমুদুল নবী ডলার। তিনি বলেছেন যে এবারে নিয়ে অন্তত 30 বারের মতো রাজপথে নেমেছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে তারা 29 বার রাজপথে নেমেছেন তাদের দাবি দেওয়া আদায়ের জন্য। বারবার প্রতিশ্রুতি দিয়ে তারা বাড়ি ফিরে গেলেও এবছর তারা আর প্রতিশ্রুতি চায় না, এবার তারা চায় বাস্তবায়ন। তাদের একটাই দাবি এখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করে এবং সেইখানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত তারা মেনে নিতে চায়। 5242টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নন এমপিওভুক্ত সারা দেশে, এবং তারা গত বছর পর্যন্ত আশ্বাস দিয়েছিল গত বছরে তাদের যে এমপিওভুক্ত করা হবে সেই আশ্বাস এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, 1 বছরেরও বেশি সময় হয়ে যাওয়ার পার হওয়ার পর। যার কারণে তারা 30তম বারের মতো রাজপথে নেমেছেন তাদের দাবি দেওয়া আদায়ের জন্য। এবং তারা বলছেন যে এবছর তারা দাবি আদায় করে তারপরেই বাড়ি ফিরবেন। তারা চাচ্ছেন যে তারাও মানুষের মতো বাঁচতে চান। তারা চাচ্ছেন যে মানুষ করার কারিগর হিসাবে শিক্ষকদের যে মূল্যায়ন থাকার কথা সমাজে, সেই মূল্যায়নটা তারা পাচ্ছেন না। তারা অবমূল্যায়নের কারণে তারা আসলে যেতে পারছেন না। আজকে 4র্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কটি তারা অবরোধ করে রেখেছেন। এই সড়কে তারা গত 3 দিন টানা দিনরাত অবস্থান করেছে এবং আজকে 4র্থ দিনের মতো সড়কটি অবরোধ করে রেখেছেন। যার কারণে প্রেস ক্লাবের সামনের পল্টন থেকে কদম ফোয়ারা পর্যন্ত সড়কটি তারা বন্ধ করে রেখেছেন। যার কারণে এই সড়কের যান চলাচল বন্ধ, সড়কের যান চলাচল অন্য রাস্তা দিয়ে আসলে চলতে বাধ্য হচ্ছে। এবং শিক্ষকরা তাদের দাবি, যে শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক জানিয়েছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এবং এই দাবি আদায় করতে গিয়ে আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরও কয়েকজন অসুস্থ হয়ে যাচ্ছেন বলে বলছেন যে তারা খুব দ্রুত যাতে প্রধানমন্ত্রী কার্যকরী ব্যবস্থা নেন। যদিও পুলিশ পক্ষ থেকে বলানো হয়েছে যে প্রধানমন্ত্রীর পক্ষে দেখা করানো এখন পক্ষে তাদের পক্ষে সম্ভব না, তবে তারা স্মারকলিপি দিলে তারা সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। সুজানা, ধন্যবাদ রুবেল আপনাকে। এতক্ষণ জাতীয় প্রেস ক্লাব থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কাল। এদিন 25 জেলার 117টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্স,
সিল, কালি সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে। গেল মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের সব ধরনের প্রচার। এ ধাপে ১১৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে ২,৪৭,৫৩,১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। ভোট গ্রহণ করতে ভোটার এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তৃতীয় ধাপে গোপালগঞ্জ, মেহেরপুর, মানিকগঞ্জ ও রংপুর সদর উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী তানভীর হায়দার। তানভীর, ভোটের সরঞ্জাম বিতরণ ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদে পুরাতন স্টেডিয়াম মাঠ, এখান থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে। এই আসনে মোট ভোটার হচ্ছে ২,৯৪,৯৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১,৪৮,৩৬৩ জন, মহিলা ভোটার হচ্ছে ১,৪৬,৬২৭ জন। এর মধ্যে এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১11টি। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে নৌকা প্রতীকে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাখাওয়াতিন আহমেদ রাজন। বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছে আওয়ামী লীগের ৩০ প্রতীকে মাসুদ আল মামুন খান। এই আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে যাকে বহিষ্কার করা হয়েছে, কামরুল রাহান লুনা, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত কলম প্রতীকে। বিএনপি আরেকজন প্রার্থী রয়েছে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীকে। এই আসনে ইতিমধ্যেই এই আসনে ১১০টি কেন্দ্রে আমাদের কিশোরগঞ্জ থেকে নিরাপত্তা কর্মী এবং যারা পুলিং এজেন্ট সহ যারা রয়েছে অফিসার কর্মকর্তারা, তারা নির্বাচনী সামগ্রী ইতিমধ্যেই এখান থেকে সংগ্রহ করে তারা কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এই আসনে ৩৯ প্লাটুন বিজিবি ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গতকাল থেকেই এই আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি ইতিমধ্যে টহল দিচ্ছে এবং কিশোরগঞ্জের কোনো শান্তিপূর্ণ পরিবেশ এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। কিশোরগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। কিশোরগঞ্জের প্রার্থীদের সাথে আমার কথা হয়েছে। নৌকার প্রার্থী সাখাউদ্দিন আহমেদ রাজন বলেছে যে এই আসনে প্রয়াত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সমাপ্ত করার জন্য এই এলাকার জনগণ বিপুল ভোটে নৌকা প্রতীকে জয়ী করবে বলে তিনি আমাকে জানান। এছাড়াও অন্যান্য যে বিদ্রোহী প্রার্থী রয়েছে তারাও নিজের সৈয়দ আশরাফুল ইসলামের কাজ যেন সমাপ্ত হয়, তারা উন্নয়নে যেন অংশীদার হয়, সেই জন্য তাদেরকেও এই কিশোরগঞ্জ জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে বলে তারা আমাকে জানিয়েছেন। ইতিমধ্যে ধন্যবাদ তানভীর। এতক্ষণ কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন তানভীর হায়দার। বিভিন্ন দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠকে এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচন এবং ডাকসু নির্বাচনের দাবিতে আগামী ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা। সকাল ১১টায় অনুষ্ঠিত হবে মানববন্ধন। সেখান থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারারও প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। এপ্রিল মাস জুড়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মী সমাবেশ করারও ঘোষণা দেন তারা। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পদ থেকে নিজের ভাই জি.এম. কাদেরকে সরিয়ে দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। শুক্রবার রাতে দলের নেতাকর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান এরশাদ। জি.এম. কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা জানিয়ে এরশাদের সই করা সাংগঠনিক নির্দেশের অনুলিপি দলের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছেও পাঠানো হয়। সাংগঠনিক নির্দেশে এরশাদ আরও উল্লেখ করেন, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে এবং পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। তবে জি.এম. কাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য পদে বহাল থাকবেন, কিন্তু তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতার পদে বহাল থাকতে পারবেন কিনা তা জাতীয় পার্টির সংসদীয় দল নির্ধারণ করবে বলে সাংগঠনিক নির্দেশে উল্লেখ রয়েছে। নতুন করে ভোটের দাবিতে আন্দোলনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা বসছে আজ।
ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছে, বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনের অডিটোরিয়ামে সভার দায়িত্ব বুঝে নেবে ডাকসুর 25টি পদে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা। নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনও চালিয়ে যাবে তার সংগঠন। শরীয়ত খানের রিপোর্ট। 11 মার্চ ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 28 বছরের অপেক্ষার অবসান হলেও দায়িত্ব গ্রহণ নিয়ে চলছিল নানা নাটকীয়তা। অবশেষে সেই নাটকীয়তারও অবসান ঘটল নবনির্বাচিত ভিপি নুরুল হকের দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত জানানোর মধ্য দিয়ে। মেধা দিয়ে ছাত্ররা এই শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছে, তাদের মেধা এবং অর্থনৈতিক দুর্বলতা সেই প্রয়োজনীয়তা দেখেই তাদেরকে সিট এনশিওর করতে হবে। কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিল মিটিং করানো যাবে না এবং রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীকে হলে সিট দেওয়া যাবে না। এই ধরনের অনিয়মের প্রতিবাদ করার জন্য এবং ডাকসু নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেই আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা পুনর্নির্বাচন চাই এবং সেই জন্যই আমরা বিশ্ববিদ্যালয়ের যে সকল অঙ্গ সংগঠন কিংবা বিভিন্ন জায়গা রয়েছে কথা বলার, সেই জায়গায় কথা বলতেই আমরা এই নির্বাচনে দায়িত্ব নিচ্ছি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন নুরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। আমরা একটা কথাই বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রশ্নবিদ্ধ হয়, পুরো বাংলাদেশ প্রশ্নবিদ্ধ হবে। আমরা এখনো চাই যে বিশ্ববিদ্যালয়ে একটি পুনর্নির্বাচন দেখ, যেখানে সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দানের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি বাছাই করতে পারবে। প্রায় 3 দশক পর 11 মার্চ ডাকসুর 25টি পদ ও হল সংসদের 13টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ভোটে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক ভিপি, ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক ও সাদ্দাম হোসেন সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। শরীয়ত খান, RTV, ঢাকা। আজ শেষ হচ্ছে 7 দিনব্যাপী ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম। গেল 17 মার্চ শুরু হয় এ কার্যক্রম। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং পর্যায়ক্রমে ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করতে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি মাসে এমন কর্মসূচি পালন করে ট্রাফিক বিভাগ। এত কিছুর পরও শৃঙ্খলা ফিরেনি নগরের গণপরিবহন চলাচলে। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মানাতে বেগ পেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহের শেষ দিনে সড়কে চিত্র কেমন দেখছেন? সুজানা, আজকে জানেন যে ট্রাফিক সপ্তাহ, যেটি শৃঙ্খলার জন্য সচেতনতামূলক যে কার্যক্রম, সেটি সপ্তাহব্যাপী চালু হয়েছিল গত রোববার থেকে। আজকে কিন্তু সেটির শেষ দিন। অর্থাৎ এই যে জনগণকে সচেতন করা, পাশাপাশি যাত্রী যারা রয়েছেন, বাস চালক যারা রয়েছেন, তাদেরকে শৃঙ্খলার মধ্যে আনানোর জন্য নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু এটি ঢাকা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ যেটি হচ্ছে ট্রাফিক বিভাগ, তারা কিন্তু এইটি কার্যক্রম হাতে নিয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু কয়েকবার, বেশ কিছুবার, অর্থাৎ ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক সচেতনতা, ট্রাফিক পক্ষকাল, এগুলো কিন্তু পালন করা হয়েছে মূলত রাস্তায় যারা চলাচল করেন, যে গাড়িগুলো চলাচল করেন, যে যানবাহন এবং মানুষ, তাদেরকে সচেতনতা করার লক্ষ্যেই কিন্তু এই কার্যক্রমগুলো করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে যারা চলাচল করছেন কীভাবে বিশৃঙ্খলভাবে আসলে লোকজন যাতায়াত করছেন। আবার অনেক সময় দেখা গেছে যে গাড়িগুলো কিন্তু তার নির্দিষ্ট স্থানে থামছে না, অর্থাৎ যাত্রীদের যেখান থেকে ওঠা নামানোর কথা রয়েছে, যে বাস স্টপেজগুলো, সেখানেও নামছে না। যে যেখানে হাত দিচ্ছে যানবাহনগুলো সেখানেই থামছে এবং যেখানে নিজে নামতে চাচ্ছে সেখানে তাকে নামানো হচ্ছে এবং সেটি অবশ্যই চলন্ত অবস্থায় করা হচ্ছে। যে কারণে আমরা দেখেছি যে বেশ কয়েকবারই কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে পথচারীরা, যাত্রীরা। আসলে এই ধরনের দুর্ঘটনা বন্ধ করার জন্য সচেতনতা যা শুধু যে দরকার তা না, এটা একটু মানুষের মধ্যে যে নিজস্ব যে আইন মেনে চলার যে প্রবণতা, সেটিও কিন্তু বৃদ্ধি করতে হবে। এবং ফলে দেখা গেছে যে এই যে সপ্তাহ যেগুলো কার্যক্রম চালানো হচ্ছে, সেই কার্যক্রমগুলো যেন চলতে পারে সঠিকভাবে, সেটি কিন্তু আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলেছেন যে শুধু দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে কিন্তু মানুষকে ট্রাফিক সচেতনতার মধ্যে, আইনের মধ্যে আসলে আনা সম্ভব। আর বিশেষ করে যেসব জায়গায় পথচারীদের জন্য ফুটপাত রয়েছে, সেগুলোকে মুক্ত করে দিতে হবে, অর্থাৎ দখলদার মুক্ত করতে হবে। এবং বিভিন্ন জায়গায় যেখানে জেব্রা ক্রসিং নেই, ফুট ওভারব্রিজ নেই, সেগুলো নির্মাণ করার কথা কিন্তু তাগিদ দিয়েছেন তারা। তো সব মিলিয়ে এই যে বলা যায় ট্রাফিক সপ্তাহ সচেতনতামূলক আজকে যে কার্যক্রম, সেটি শেষ হলেও আসলে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে ট্রাফিক পুলিশ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সুজানা, ধন্যবাদ জাহিদ। এতক্ষণ শাহবাগ থেকে জানাছিলেন জাহিদ রহমান।
আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। 1971 সালের 23 মার্চ বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল। এদিন পত্রিকায় প্রকাশিত নকশা দেখে তৈরি স্বাধীন বাংলার পতাকা ওড়ানো হয় সারা দেশে। তথাকথিত পাকিস্তান দিবস হলেও ঢাকার প্রেসিডেন্ট হাউস ও সেনাবাহিনীর সদর দপ্তর ছাড়া বাংলাদেশের কোথাও পাকিস্তানের পতাকা ওড়ানো হয়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলার পতাকা তোলার পর প্রভাত ফেরি বের করে ছাত্র সংগ্রাম পরিষদ। এদের স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাঙালি ছাত্র জনতাকে বাধা দেয় পাকিস্তান সেনাবাহিনী। পরে ছাত্রদের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হন পাকিস্তানি সেনারা। টানা তৃতীয় সপ্তাহে রাজধানী সহ দেশের 24টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে যদি একদিন চলচ্চিত্র। এরই মধ্যে চলচ্চিত্রটি দেশের গণ্ডি পেরিয়ে কানাডার 8টি প্রেক্ষাগৃহে একযোগে 196টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করছে। চলচ্চিত্রটির কাহিনী, অভিনয় সহ শিল্পের সব শাখাতেই মুগ্ধ হচ্ছেন দর্শকরা। তাই প্রতিটি হলে দর্শকদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। যদি একদিন বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম ছবি। এরই মধ্যে চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তায় শীর্ষে অবস্থান করে নিয়েছে। টানা তৃতীয় সপ্তাহে দেশের 24টি সিনেমা হলে চলছে যদি একদিন। সেই মানুষটা শুধুই একজন। তাহসান শ্রাবন্তী জুটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। সেই সঙ্গে শিশুশিল্পী রাইসাও বেশ প্রশংসা কুড়িয়েছেন। অ্যাকচুয়ালি মুভিটা দেখতে আসছি হচ্ছে তাহসানের জন্য। যদি হলের পরিবেশটা ভালো হয় ডেফিনেটলি মানুষ আসবে। আশা করি যাতে একটা সামাজিক মুভি হয়, ভালো হয়, ফ্যামিলি সহকারে দেখতে পারে সবাই। বাংলা চলচ্চিত্রের কাহিনী, অভিনয় আর নির্মাণ শৈলীতে আরও বেশি সামাজিক ধর্মী চলচ্চিত্র তৈরিতে পরিচালকদের প্রতি প্রত্যাশা করেন দর্শকরা। ভারতীয় ছবির প্রতি মানুষের আর মন যাবে না যদি এরকম ছবি হয়। হল থেকে বের হইতে আসি আর আস্তে আস্তে সবার সাথে বলতেছি যে এরকম ছবি কখনো দেখি নাই। প্রত্যাশা হলো তারা যেন ভালো ছবি বানায়, মানুষ যেন সপরিবারে দেখতে পারে। চলচ্চিত্রটি দেশের গণ্ডি পেরিয়ে কানাডার 8টি প্রেক্ষাগৃহেও শুরু হয়েছে প্রদর্শনী। এর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন দর্শকরা। সোহেল রানা, RTV, ঢাকা। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। এমপিওর দাবিতে স্কুল ছেড়ে আন্দোলনে নন এমপিও শিক্ষক কর্মচারীরা দাবি আদায় করে ঘরে ফেরার ঘোষণা দেন। তৃতীয় ধাপে 117টি উপজেলায় ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ডাকসুর কার্যকরী পর্ষদের প্রথম সভা বসছে আজ। দায়িত্ব নিলেও নতুন করে ভোটের দাবিতে আন্দোলন চলবে, জানালেন ভিপি নূর। এবং ট্রাফিক সপ্তাহ শেষ হচ্ছে আজ। শৃঙ্খলা ফেরেনি গণপরিবহন ব্যবস্থায়, নিয়ম মানছেন না পথচারীরাও। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।